হ্যালো বন্ধুরা, মাস্টারমশাই পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান হিস্টোরি খুবই গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, মৌর্য বংশ। মৌর্য বংশ শুরু করার আগে কিছু ঘটনা দেখে নেব। আমরা দেখেছিলাম নন্দ বংশের শেষ রাজা ছিল ধনানন্দ, যাকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য বংশের স্থাপন করেন। মৌর্য বংশের ব্যাপারে যেসব গ্রন্থের মাধ্যমে জানা যায় সেগুলি হলো, প্রথম গ্রন্থ হল অর্থশাস্ত্র, যা চাণক্য দ্বারা রচিত। মনে রাখবে, চাণক্যকে কৌটিল্য ও বিষ্ণুগুপ্ত বলা হয়। এর পরবর্তী গ্রন্থ হল ইন্ডিকা, যা মেগাস্থেনিস দ্বারা রচিত। এর মাধ্যমে পৌর শাসন ব্যবস্থার সম্পর্কে জানা যায়। আরও একটি গ্রন্থ হল মুদ্রা রাক্ষস, যা বিশাখ দত্ত দ্বারা রচিত। এই মুদ্রা রাক্ষস গ্রন্থ থেকে জানা যায় নন্দবংশের শেষ রাজা ধনানন্দ একবার কৌটিল্যকে অপমান করে, যার কারণে কৌটিল্য রাজ্য ছেড়ে চলে যায়। তারপর আবার পুনরায় চন্দ্রগুপ্ত মৌর্যের সহযোগিতায় ধনানন্দকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের স্থাপন করে। মৌর্য সাম্রাজ্যের কথা বলতে গেলে এর প্রমুখ রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। চলো জেনে নেওয়া যাক এর ব্যাপারে। এর উপাধি ছিল মহারাজা ধীরাজ, এবং গ্রিক লেখক জাস্টিন চন্দ্রগুপ্ত মৌর্যকে সেন্ডোকোটাস নামে ডাকতেন। এরপর 305 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য ও সেলুকাসের সাথে যুদ্ধ হয়। সেলুকাস পরাজিত হয়ে কাবুল, কান্দাহার, হিরাট ও মকরান প্রদেশ চন্দ্রগুপ্তকে দিয়ে দেন। বিনিময়ে চন্দ্রগুপ্ত সেলুকাসকে 500 হাতি উপহার দেন। এটি ভারতীয় রাজার প্রথম আন্তর্জাতিক চুক্তি ছিল। আরও মনে রাখবে, সেলুকাস নিজের রাজদূত মেগাস্থেনিস, যিনি ইন্ডিকা নামক পুস্তক লিখেছিলেন, তাকে চন্দ্রগুপ্তের দরবারে পাঠিয়েছিলেন। 24 বছর রাজত্ব করার পর শেষ জীবনে তিনি জৈন ধর্ম গ্রহণ করেন এবং মহীশূরের শ্রাবণ বেলগোলায় ভদ্রবাহুর সাথে জৈন ধর্ম প্রচারে গিয়েছিলেন। সেখানে যৌন প্রথা অনুযায়ী অনশনে দেহত্যাগ করে। এখানে যে অনশনের কথা বলা হয়েছে তার মানে হলো না খেয়ে মারা যাওয়া ঘটনাকে বোঝায়। জুনাগড় লিপি থেকে জানা যায় তিনি গুজরাট ও সৌরাষ্ট্র দখল করেছিলেন। চামুণ্ড রায় শ্রাবণ বেলগোলায় গমেতেশ্বর মন্দির নির্মাণ করে। বেশিরভাগ পরীক্ষায় জিজ্ঞাসা করে চামুণ্ড রায় কোথায় কোন মন্দির নির্মাণ করেন। তাহলে মনে রাখবে, চামুণ্ড রায় শ্রাবণ বেলগোলায় গমেতেশ্বর মন্দির নির্মাণ করেন। এর পরবর্তী রাজা হল বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর তার ছেলে বিন্দুসার 257 খ্রিস্টপূর্বে সিংহাসনে বসেন। বিন্দুসারকে সিংহসেনা, দেবনামপ্রিয় এছাড়াও অমৃতঘাত নামে জানা যেত। বিন্দুসারকে দেবনামপ্রিয় বলা হতো কারণ মনে করা হতো বিন্দুসার দেবতাদের প্রিয় ছিলেন। যদি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় দেবনামপ্রিয় ও অমৃতঘাত নামে কে পরিচিত, তাহলে উত্তর হবে বিন্দুসার। পরবর্তী রাজা ছিল অশোক। অশোক ছিলেন বিন্দুসারের উত্তরাধিকারী। জানা যায় যে মগধের সিংহাসনে বসার আগে অশোক অবন্তীর রাজ্যপাল ছিল। বৌদ্ধ ধর্ম থেকে জানা যায় অশোক রাজা হওয়ার আগে তার 99টি ভাইকে হত্যা করেছিলেন। কলিঙ্গ যুদ্ধ হয় 261 খ্রিস্টপূর্বে। এই যুদ্ধে লক্ষাধিক মানুষ মারা যায় এবং অসংখ্য নারী পুরুষ আহত হয়, যার ফলে অশোকের হৃদয় পরিবর্তন হয়ে যায় এবং তিনি যুদ্ধ ত্যাগ করে দেন। তারপর অশোক গৌতম বুদ্ধের শিষ্য উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে শ্রীলঙ্কা পাঠায়। অশোক ভারতের প্রথম শাসক ছিল যিনি শিলালিপি প্রথমে প্রচলন করেছিলেন। অশোকের শিলালিপিগুলি হল ব্রাহ্মী, খরষ্টি, অ্যারামাইক ও গ্রিক ভাষায় লেখা আছে। অশোকের লিপি 1837 সালে প্রথম পড়েছিল জেমস প্রিন্সেপ। অশোকের শিলালিপি। অশোকের জীবন ও রাজত্বকাল নিয়ে এই শিলালিপিগুলি রচিত। মুখ্য শিলালিপির সংখ্যা 14টি। এরপর আমরা দেখব 14টি শিলালিপির ব্যাপারে। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, তাই তোমরা মনে রাখবে। প্রথম শিলালিপি। প্রথম শিলালিপিতে পশু বলি নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে। দ্বিতীয় শিলালিপি। দ্বিতীয় শিলালিপিতে মানুষের পাশাপাশি পশুদের চিকিৎসার কথাও বলা হয়েছে। তৃতীয় শিলালিপি। এখানে প্রাদেশিক, রাজুত, যুদ্ধের ধর্মপ্রচার সম্পর্কে নির্দেশের কথা বলা হয়েছে। 4 নম্বর শিলালিপি। 4 নম্বর শিলালিপিতে
সমাজে ধর্মের গুরুত্ব, ভেরি ঘোষের স্থানে ধম্ম ঘোষের নীতি গ্রহণের কথা বলা হয়েছে। পঞ্চম শিলালিপিতে ধম্ম মহাপাত্রদের কর্তব্যের কথা বলা হয়েছে। 6 নম্বর শিলালিপিতে মন্ত্রী পরিষদের বিবরণের কথা বলা হয়েছে। 7 নম্বর শিলালিপিতে সব ধর্মের প্রতি ধর্মীয় নীতির উল্লেখ আছে। 8 নম্বর শিলালিপি, এখানে রাষ্ট্রীয় যাত্রার বদলে ধর্মযাত্রার প্রবর্তনের কথা বলা হয়েছে। নবম শিলালিপিতে অশোক কিছু নির্দিষ্ট আচরণগত নির্দেশিকা দিয়েছেন, যেমন দাস দাসীদের প্রতি ভদ্র ব্যবহার করা, বয়স্কদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা, পশুদের প্রতি ভদ্র আচরণ করা, এগুলিরই কথা বলা হয়েছে নবম শিলালিপিতে। 10ম শিলালিপিতে বলা হয়েছে যে রাজা সর্বদা তার প্রজাদের কল্যাণের কথা ভাববে, এরই উল্লেখ রয়েছে। 11 নম্বর শিলালিপিতে ধর্মনীতির ব্যাখ্যার উল্লেখ রয়েছে। 12 নম্বর শিলালিপি, এখানে সকল ধর্মের প্রতি সহনশীলতার কথা বলা হয়েছে। 13 নম্বর শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধ এবং অশোকের হৃদয় পরিবর্তনের উল্লেখ রয়েছে। 13 নম্বর শিলালিপি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 13 নম্বর শিলালিপি থেকেই জানা যায় যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল এবং তারপর অশোকের হৃদয় পরিবর্তন হয় এবং সে যুদ্ধ ত্যাগ করে দেয়। 14 নম্বর শিলালিপি, সবথেকে শেষের শিলালিপিতে তিনি তার ধর্মীয় ও সামাজিক নীতির কথা প্রচার করেছেন। সম্রাট অশোক অনুমানিক খ্রিস্টপূর্ব 232 সালে মারা যান। মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদ্রথ। বৃহদ্রথের কথা বলতে গেলে বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। মৌর্য বংশের থিওরি সেশন এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য মৌর্য বংশের সম্বন্ধে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর আলোচনা করব, তাই এর পরবর্তী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা সকলে ভিডিওটি অবশ্যই দেখবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন গুরুত্বপূর্ণ অন্যান্য টপিকের ওপর ভিডিও চাইলে ও তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।